আমি চাইবো যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তার নিজের ইলেকশন পিটিশনের সওয়ালটা তিনি নিজে করুন। আমার প্রশ্ন একটাই যে উনি কোন দলের হয়ে ইলেকশন পিটিশনটা ফাইল করলেন? কারণ তৃণমূল বলে তো এখন কিছু নেই। উনি কি এনসিপি এর করলেন, না ঋতব্রত তৃণমূলের হয়ে করছেন, না কার হয়ে লড়াইটা করছেন? হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তাই জন্য চ্যালেঞ্জ করতে এসেছেন। এই চ্যালেঞ্জ করে যে উনি নিজেও মামলাটায় হারবেন এটা সবাই জানেন, এই 5 বছরের একটা গিমিক দেখানোর জন্য। মামলা লড়ার জন্য সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দরকার হয় না? উনি এখন অ্যাডভোকেট কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে। কারণ প্রমাণ যা আছে আর তথ্য যা আছে, তদন্ত যদি সঠিক হয়, শুধু সিংহন নয়, সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবে। হাকিম বদলালেও হুকুম বদলায় না। উনি যে চোর সেটা যে কোনো হাকিমের কাছে গেলেই সমস্ত হাকিমই বলবে উনি চোর। কারণ উনি বিশ্বাস করেন, উনি নিজে জানেন, ওনার বিবেকে উনি জানেন যে উনি অন্যায় করেছেন, উনি চুরি করেছেন, উনি বাংলার ভবিষ্যৎকে নষ্ট করেছেন। তাই জন্যই ওনার ভয়, তাই জন্যই উনি বারবার রক্ষা কবচ নিতে যাচ্ছে। এখন কুণাল ঘোষের কে যে ডিম থেরাপি যেটা শুরু হয়েছে, দেখুন আমার চেম্বারে কুণাল ঘোষ লোক পাঠিয়ে অ্যাটাক করেছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। যাদেরকে পাঠিয়েছিল তাদেরকে আমরাও বুঝিয়ে দিয়েছি কি করতে পারি আমরা। তাই আমাদেরকে কোনো রাজনৈতিক দলই গায়ে হাত দিয়ে কিছু করতে পারবে না। দেখুন, প্রথমে আমি বলবো যে ডিমের দামটাকে হয়তো বাড়াবেন না। এমনি অনেক লোক, বাচ্চাদেরও ডিমের দরকার হয়, অনেক লোক ডিমের উপর নির্ভরশীল। ডিমের দামটাকে হয়তো বাড়াবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যত নির্বাচনে হারেন, আগের বারও দেখা গেছিল তিনি হাইকোর্টে এসে চ্যালেঞ্জ করেছেন। উনি অ্যাকচুয়ালি হারটা মানতে পারেন না, ওনার ধারণা সবসময়তেই সবেতেই উনি জিতবেন। আমি ওনাকে যে অ্যাডভাইস দেবো সেটা হলো পশ্চিমবাংলায় যত নির্বাচনে উনি হেরেছেন সবকটাই উনি চ্যালেঞ্জ করতে থাকেন, রাজনীতি না করে কোর্টে আইনজীবী ধরে, বা তিনি নিজের মামলা নিজেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি চাইবো যে প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তার নিজের ইলেকশন পিটিশনের সওয়ালটা তিনি নিজে করুন। জনগণের জন্য সওয়াল করেছিলেন তো, ইলেকশন পিটিশনটা না, আমি আপনাকে বলি, খুব সহজ পিটিশন নয়। অরিজিনাল সাইডে হাইকোর্টের হয়। তা আমি যেটা বলছি যে এই মামলাটার সওয়াল যা প্রসিডিওর আছে সবটা প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে করুন, এটা আমি ওনাকে উপদেশ দেবো। উনি নিজে করুন, উনি তো দেখান যে তিনি নিজে মামলা করতে যান, সঙ্গে কিন্তু কোনো আইনজীবী রাখবেন না। আর উনি তো সিনিয়র অ্যাডভোকেট নন, তাই জন্য অ্যাডভোকেট অন রেকর্ড সই করতে ওনার কোনো অসুবিধে নেই। অরিজিনাল সাইডে একটা এনরোলমেন্ট করাতে হয়, করিয়ে উনি মামলাটা করতে পারবেন। নিজে করুন না। আমি ওনাকে অনুরোধ জানাবো বা অ্যাডভাইসও দিচ্ছি যে নিজের এই ইলেকশন পিটিশন যেটা, উনি নিজে এই মামলাটা মেনশন করুন, ফাইল করুন, মেনশন করুন, করে মামলাটা নিজে করুন। হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তাই জন্য চ্যালেঞ্জ করতে এসেছেন। এই চ্যালেঞ্জ করে যে উনি নিজেও মামলাটায় হারবেন এটা সবাই জানেন, এই 5 বছরের একটা গিমিক দেখানোর জন্য। না, বসই তো সব। যা যা এই যে চাকরি দুর্নীতি দেখছেন, বস কি বসেছিল? আর বসের বস যে ছিল সেও বা কি করেছে? সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছে। এই বসের জন্য যে চাকরি দুর্নীতি হয়েছে, আর এই লিপস অ্যান্ড বাউন্স, এই যে সংস্থাটা, এটা কোথা থেকে আসলো? ইডি সিবিআই এখন আবার তদন্তে নেমেছে, আশা করি ভালো তদন্ত করবে। বাংলার মানুষ চায় এই 26,000 যে মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, তার বিচার হবে না? আর বিচার করতে গেলে ভাইপোর বিচার তো হতে হবে। প্রমাণ যা আছে আর তথ্য যা আছে, তদন্ত যদি সঠিক হয়, শুধু সিংহন নয়, সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবে। প্রমাণ যা আছে, যদি তদন্ত এবং মামলা সঠিকভাবে চলে, কারণ আমরা মামলা করেছিলাম পিটিশনারের সাইডে, আমরা যা তথ্য পেয়েছিলাম তাতে 26,000 গেছে। এটা সিভিল সাইড, রিট পিটিশন। ক্রিমিনাল সাইডটা আছে। ক্রিমিনাল সাইডে আমরা যে কটা মামলায়, যেগুলো বেলের জন্য ফ্রম দ্য পার্ট অফ দ্য ডিফেক্টো কমপ্লেনেন্ট বা ভিকটিমের পক্ষ থেকে আমরা লড়াই করেছি, মামলাটা তো ক্রিমিনাল মামলাটা স্টেটের মামলা, বা সিবিআই হলে সিবিআই কে যদি আর্টিকেল 12 ধরা হয়
তাহলে সিবিআই এর মামলা বা ইডির মামলা, এটা যদি সঠিকভাবে তদন্ত করে এই মামলা করতে পারে, আর যা তথ্য আছে তাতে করে শুধু শ্রীঘর নয়, সাজাপ্রাপ্ত আসামি হওয়ার সম্ভাবনা আছে। না দেখুন, গ্রেপ্তারিটাই যে সব এটা আমি মনে করি না, তবে গ্রেপ্তারি করাটা উচিত বলে আমি মনে করি। দুটোই বিষয় আছে, কারণ দেখুন গ্রেপ্তারি মানে গ্রেপ্তারি হলো না বা কোর্ট কোনো প্রোটেকশন দিল বলে এখন একটা তো জিনিস, সেটা তো অস্বীকার ওনার ক্ষেত্রে করা যাবে না। উনি একজন সাংসদ, স্বাভাবিক কারণেই উনি এই প্লিটা নেবেন, কোর্টের প্লিটা নেবেন যে আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছিল এই চাকরি চুরির মামলাটা কিন্তু ওনার পিসি প্রাক্তন হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল। আমরা 2016 সাল থেকে এটা লড়াই করছি। তাই জন্য এই মামলাতে উনি রাজনৈতিকগতভাবে ফাঁসিয়ে দেবেন এই কথাটা ওনার বলার মতন প্লি থাকবেন না। আমি জানি না উনি কোর্টে কি প্লি নেবেন, যখন কোর্টে প্লি নেবেন তখন আমরা বুঝতে পারবো। দেখুন, প্রথম কথা ওনাকে আমি বলি, উনি হলো সোর লুজার। উনি যে পরাজিত হয়েছেন, জনগণ যে ওনাকে ভোট দেয়নি সেটা উনি মেনে নিতে পারছেন না। আমরা দেখেছিলাম 2021 সালে নন্দীগ্রামের ক্ষেত্রেও উনি একই করেছিলেন, যে ইলেকশন পিটিশন, এখানেও উনি একই করছেন বা করেছেন। যাই হোক, কিন্তু দুটোরই ফল একই হবে, যে উনি মামলায় হারবেন। যেখানে জনগণ ভোট দিয়েছে, জনগণ ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে, সেখানে কোনো ইলেকশন পিটিশন করে কিচ্ছু হবে না। উনি হেরে গেছেন, ওনাকে এবার এটা মানতে হবে যে জনগণ এই ওনাকে বর্জন করেছে। কারণ এই চোর, জোচ্চুরি, এইরকম দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে জনগণ মানে বরখাস্ত করেছে। তাই যত ইলেকশন পিটিশন উনি করুন, লাভের লাভ কিছুই হবে না। মামলা লড়ার জন্য সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দরকার হয় না। উনি আদৌ উনি এখন অ্যাডভোকেট কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে। কারণ উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ওনার বার কাউন্সিলের লাইসেন্স নিয়ম অনুযায়ী সাসপেন্ড করাতে হয়। আদৌ সেটাকে ঠিক সঠিক মানে চালু হয়েছে কিনা সেটা আমার জানা নেই। তবে উনি অ্যাডভোকেট কেন, উনি লিটিগেন্ট ইন পার্সনও মামলা করতে পারেন। কিন্তু যেটাই হবে, এটা পরিষ্কার যে ইলেকশন পিটিশনে ওনার হার হবে, কারণ জনগণ যেখানে ভোট দিয়েছে কেউই কিছু আর করতে পারবে না। আমার প্রশ্ন একটাই, যে উনি কোন দলের হয়ে ইলেকশন পিটিশনটা ফাইল করলেন? কারণ তৃণমূল বলে তো এখন কিছু নেই। উনি কি এনসিপি এর করলেন, না ঋতব্রত তৃণমূলের হয়ে করছেন, না কার হয়ে লড়াইটা করছেন? দেখুন, প্রথম কথা আমি আপনাকে বলছি, এই প্রাইমারির যে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, শুধু তো প্রাইমারি না, আমি বিশ্বাস করি এসএসসি, প্রাইমারি, কলেজ সার্ভিস, সব যে নিয়োগ দুর্নীতি সবকিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনভলভ। আর এইগুলো নিয়ে হাইকোর্ট কোনো রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেয়নি। এটা আপনাকে প্রথমেই, এই যে একটা বাজারে বলা হচ্ছে হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে, হাইকোর্ট কোনো রক্ষা কবচ দেয়নি। বরঞ্চ হাইকোর্টের কাছে যখন রক্ষা কবচ চেয়েছিল নিয়োগ দুর্নীতির বিষয়ে, তখন কিন্তু হাইকোর্ট ওনাকে কোনো রক্ষা কবচ দেয়নি। হাইকোর্ট যেটা বলেছে, এই সই জাল মামলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করতে হবে, এবং তদন্তে সহযোগিতা করলে আপাতত ওনার বিরুদ্ধে কোনো মানে কোয়ার্সিভ স্টেপস নেওয়া যাবে না। কিন্তু যদি তদন্তকারী সংস্থা মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছে না, তাহলে তদন্তকারী সংস্থা যে কোনো মানে স্টেপসই ওনার এগেনস্টে নিতে পারে। কিন্তু একজন প্রকৃত ভীতু মানুষ, আপনি যদি দেখবেন প্রথম দিন থেকে, যবে থেকে নিয়োগ দুর্নীতি হয়েছে, যখন প্রথম এই মামলা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে হচ্ছিল, উনি এতটাই ভয় পেয়ে গেছিলেন, ওনাকে গিয়ে মামলা করে বলতে হলো, আমি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে আমার মামলা শুনানি হবে না, আমার প্রবলেম। সুপ্রিম কোর্ট রাইটলি অর রংলি বিচারপতি পরিবর্তন করলেন। যখন জাস্টিস আরেকজন জাস্টিসের ঘরে গেল, তখন তাকে ভয় দেখানোর চেষ্টা করলো, ভয় দেখিয়ে কিছু না করতে পেরে আবার সে বলতে আরম্ভ করলো যে এই ঘরে আমি বিচার পাবো না। বিষয়টা হলো, ওনার এটা ধারণা নেই হয়তো যে হাকিম বদলালেও হুকুম বদলায় না। উনি যে চোর, সেটা যে কোনো হাকিমের কাছে গেলেই সমস্ত হাকিমই বলবে উনি চোর, ঠিক আছে? আর উনি সব থেকে ভীতু মানুষ, কারণ ওনার দেখুন, আজকে যদি আপনাকে পুলিশ ডাকে, আপনি একবারও গিয়ে রক্ষা কবচ চাইবেন না, বা আপনি ভয় পাবেন না, কারণ আপনি জানেন আপনি কিছু করেননি, কেন আমি ভয় পাবো? রক্ষা কবচ নিতে সেই দৌড়াবে যে জানে যে আমি অন্যায় করেছি, আমাকে পুলিশ বা সিবিআই বা ইডি অ্যারেস্ট করতে পারে। কারণ উনি বিশ্বাস করেন, উনি নিজে জানেন, ওনার বিবেকে উনি জানেন যে উনি অন্যায় করেছেন, উনি চুরি করেছেন, উনি বাংলার ভবিষ্যৎকে নষ্ট করেছেন। তাই জন্যই ওনার ভয়, তাই জন্যই উনি বারবার রক্ষা কবচ নিতে যাচ্ছে। শুনুন, এই যে প্রাইমারি নিয়োগ দুর্নীতির মামলা বা
ওই মিউনিসিপ্যালিটি দুর্নীতির মামলা, প্রথম জাস্টিস অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মামলা রমেশ মালিককে 13ই জুন 2022 সালে অর্ডার দেন। সেই দিন থেকেই আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বলছে জজকে চেঞ্জ করতে হবে, এই জজ আমাকে বিচার দেবে না, বা উনি রক্ষা কবচের পেছনে দৌড়চ্ছে, কারণ সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিল যে ওনার আর বাঁচার কোনো উপায় নেই। এখন ওনাকে ডাকা আরম্ভ করেছে, এটা আমি মনে করি অনেক আগেই ডেকে ওনাকে গ্রেপ্তার করা উচিত ছিল। আশা করছি এবার গ্রেপ্তার হবে, কারণ এই মামলা যখন হচ্ছিল আপনাদের মনে থাকবে একজন হাইকোর্টের বিচারপতি ইডির এক আধিকারিককে ডেকে ভর্ৎসনা করেছিলেন যে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন তদন্ত হচ্ছে না সঠিকভাবে, এবং কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হচ্ছে না, কেন লিপস অ্যান্ড বাউন্ডস এর বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। শুধু সময়ের অপেক্ষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেই। তাহলে উনি অন্যায় করেছেন, উনি চুরি করেছেন, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, উনি গ্রেপ্তার হবেই এক। এবং এটা আরো প্রমাণ হলো সুজয় কৃষ্ণ ভদ্রর যে ভয়েস রেকর্ডিং, সেখান থেকেও পরিষ্কার যে উনি চুরি করেছেন, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে উনি যুক্ত আছেন, এবং উনি আজ না হোক কাল গ্রেপ্তার হবেন। আশা করছি যদি সিবিআই ইডি সঠিকভাবে তদন্ত করে। সেই দেখুন, প্রথম আমি বলবো যে ডিমের দামটাকে হয়তো বাড়াবেন না। এমনি অনেক লোক, বাচ্চাদেরও ডিমের দরকার হয়, অনেক লোক ডিমের উপর নির্ভরশীল, ডিমের দামটাকে হয়তো বাড়াবেন না। আর দেখুন, কুণাল ঘোষ কি করেছে কি না করেছে সেই নিয়ে এক তো হাইকোর্টে মামলা চলছে, এবং কুণাল ঘোষের ব্যাপারে বলুন তো ব্যাপারটা কি, বলুন তো, কুণাল ঘোষের ব্যাপারে কথা বলা মানে নিজের সময় অপচয় করা, নষ্ট করা। কারণ যিনি যারা রেলেভেন্ট তাদের নিয়ে কথা বলবোই কেন? কুণাল ঘোষ কে? তৃণমূলের যদি মুখপাত্র হয় বা তৃণমূলের বিধায়ক, যে দলটারই কোনো অস্তিত্ব নেই, যে দলটাই এখন মানে শুধু পাস্ট টেন্স হয়ে গেছে, যে কোনো এক সময় ছিল, সেই দলের কে বা বিধায়ক, কে বা মুখপাত্র। সব থেকে বড় কথা, এরপরে আপনার কুণালকে জিজ্ঞেস করবেন উনি কি কোন তৃণমূল, ঋতব্রত তৃণমূল, না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, না এনসিপিআই, আগে সেটা প্রথম নির্ধারণ। উনি কার হয়ে যাচ্ছেন, উনি বিধায়ক কোন তৃণমূলের হয়ে জিতেছেন, এইসবই যার ঠিক না নেই তাকে নিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা, আর কিছু নেই। দেখুন, এই অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কর্মীদের এই অহংকারী আজকে পশ্চিমবঙ্গকে ডুবিয়েছে, নিজের দলটাও ডুবেছে। আর ওনার যে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছিল, যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে এইরকম কোনো খবর করা যাবে না, সেটা এখন শুনানির লাস্ট স্টেজে আছে। আমার বিশ্বাস এই অর্ডার হয়তো ফাইনালি যখন অর্ডার দেবে, এই অর্ডার হয়তো থাকবে না। কিন্তু বিষয়টা অন্য, বিষয়টা হলো যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি, ওনার স্ত্রী, এনাদের এত ভয় কি? আমি এটাই তো আজ অব্দি বুঝি, তারা তো জনগণের ভোটে জিতেছে, জনগণকেই কেন এদের ভয়? জনগণ যদি সবকিছু জানতে চায় তাহলে এদের তো ভয় কি? প্রশ্নটা এইখানে। তার মানেই এটা প্রমাণ হয় যে তারা আদ্যপ্রান্ত দুর্নীতির সঙ্গে যুক্ত।